বাংলাদেশে গত এপ্রিল এবং মে 2026 মাসে চরম সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে অতিবাহিত হয়েছে, যার মধ্যে সবচেয়ে আশঙ্কাজনক চিত্র ছিল দেশ জুড়ে বিস্তৃত মব ভায়োলেন্স, যা আইন বহির্ভূত গণপিটুনির ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিবেদন এবং স্থানীয় পরিসংখ্যানের সমন্বিত বিশ্লেষণ যেটা ইঙ্গিত দিচ্ছে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা এবং বিচার ব্যবস্থার প্রতি সাধারণ জনগণের আস্থার অভাবের কারণেই সামাজিক নিরাপত্তা বলয়কে খণ্ডিত করে ফেলেছে। কেবল মে 2026 সালেই বাংলাদেশে 69টি পৃথক গণপিটুনির ঘটনা ঘটেছে। যার ফলে 32 জন নাগরিক নিহত হয়েছেন গণপিটুনির ঘটনায়, 71 জন গুরুতরভাবে আহত হয়েছে। এর পূর্ববর্তী মাস এপ্রিলে অনুরূপ সহিংসতায় আরও 21 জন নিহত হন। এই সহিংসতার ধরন অত্যন্ত জঘন্য এবং এটি কেবল অপরাধের বিচারের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং ব্যক্তিগত শত্রুতা, কৃত্রিম বুদ্ধিমত্তা আমি বলছি, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি অনলাইন অপপ্রচারের মাধ্যমে সাধারণ নিরীহ মানুষকে টার্গেট করা হচ্ছে। এমনকি ক্ষিপ্ত জনতার আক্রোশের শিকার হয়েছেন স্বয়ং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাও, যা রাষ্ট্রের আইনের শাসন প্রতিষ্ঠার সক্ষমতাকে সরাসরি প্রশ্নবিদ্ধ করে। ব্রাহ্মণবাড়িয়া এক চলচ্চিত্র প্রদর্শনীতে মবের অতর্কিত হামলায় সাংস্কৃতিক স্বাধীনতা, নাগরিক অধিকারকে মারাত্মকভাবে খর্ব করেছে। এছাড়াও মে মাসে 53টি অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধার এবং ভারত ও মিয়ানমারের সীমান্তে 10 জন নিহত হওয়ার ঘটনা প্রমাণ করে সার্বিক মানবাধিকার পরিস্থিতি বাংলাদেশে চরম ঝুঁকিতে রয়েছে। মানুষ উদ্বিগ্ন। এই ঢাকা শহরে অসংখ্য খুন হয়েছে এবং এখানে কিশোর গ্যাং, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং আরেকটা বড় এই সরকারের জন্য এটা কোনো ভালো ফল দিবে কিনা জানি না, ব্যাপক দলীয়করণ। আপনি হেলথ সেক্টরে যান, আপনি প্রশাসনে একটা নতুন একটা প্রশাসনিক স্বৈরাচার কায়েম করা হয়েছে, ব্যাপকভাবে বদলি বাণিজ্য হচ্ছে, উদ্দেশ্য প্রণোদিত সিন্ডিকেটের মাধ্যমে বদলি করা হচ্ছে, মানুষকে পেরিফেরিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অথচ ঢাকা শহরে চিকিৎসার অভাবে আমাদের শিশুরা মারা যাচ্ছে। রাজধানীতে এত পপুলেশন, এখানে নাগরিকদের নিরাপত্তা, যেখানে আমাদেরকে রাজধানী হিসেবে এটাকে যেখানে গুরুত্ব দেওয়ার কথা, সব শ্রেণীর মানুষ এখানে বসবাস করে, তো সেখানে দক্ষ চিকিৎসক, অভিজ্ঞ যারা বিভিন্ন দিক থেকে, তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়ে এমন সব লোকদেরকে নিয়ে আসা হচ্ছে যাদের ব্যাপারে এই তথ্য আছে, যারা ফ্যাসিবাদের দোসর ছিল। তো ফ্যাসিবাদের দোসরদেরকে আবার নতুন করে প্রতিষ্ঠা করার নীতি এই সরকার নিক, এটা তো দেশের জনগণ চায় না। ফ্যাসিবাদের দোসরের সংজ্ঞা কি? ফ্যাসিবাদের দোসর সাবেক ফ্যাসিবাদ সরকারের যারা তলবিবাহক ছিল, ওই সরকারের চামচা ছিল, ওই সরকারের দ্বারা যারা বেনিফিশিয়ারি, তারা এখন আবার নতুন করে বিএনপি কিংবা সরকারি দলের আনুগত্যশীল মানুষ সেজে তারা এখানে বিরোধী দলের আনুগত্য, বিরোধী দলের সাধারণত হয় না, আর বিরোধী দলে কেউ সহজে আসতে চায় না। সরকারি দলের প্রতি মানুষের এক ধরনের দুর্বলতা থাকে। সেই দুর্বলতার সুযোগটা 5 আগস্টের পরেও দেখেছি যে বিরোধী দলগুলোর প্রতিও মানুষ ঝুঁকছে, দলে দলে যোগ দিচ্ছে। সেটা ঝুঁকছে আদর্শিক কারণে, সেটা ঠিক আছে, সেটা অসংখ্য মানুষ ঝুঁকতেছে। সরকারের নানা কর্মকাণ্ডের ব্যর্থতার কারণে জনগণ জামাতের দিকে, বিরোধী দলের দিকে আসতেছে। ইট ইজ ট্রু, এটা ঠিক আছে। কিন্তু বিরোধী দলের কাছে আপনার কোনো দুনিয়াবী স্বার্থ পাওয়ার জন্য এখন আসবে না, কারণ বিরোধী দলের হাতে তো কোনো ক্ষমতা নাই। সুতরাং এটা আছে সরকারের কাছে, তাকে প্রমোশন হইতে হবে, তাকে আপনার এই যে নিয়োগ বাণিজ্যটা হচ্ছে, আপনি স্বাস্থ্য খাতে গেলে খবর নেন। আমি আজকে একটা মানববন্ধন করেছি, আমি ওই জায়গাটায় আবার আসবো না। আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম আপনার এই তথ্যের উৎস কি, সেটা আপনি। হ্যাঁ, তথ্যের উৎস বিভিন্ন ইন্টারন্যাশনাল সংস্থা, দেশের সংস্থা। আজকেই আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ সংস্থা, আপনার তাদের